আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবিরি। শেষ পর্ব। বেবির জন্মের কয়েক সপ্তাহ পর সবকিছু এক রহস্যময় ভারসাম্যে স্থির হয়ে এসেছে। ভেনাসে, ফিওনা আর জ্যাসপার এখন একসাথে নতুন জীবনের পথ চলায় ব্যস্ত, কিন্তু মহাজাগতিক নিয়ম যেন চুপিসারে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে বসে আছে। সেই রাতটা ছিল এক অদ্ভুত রাত। আকাশ ছিল আগুনের মতো লালচে, হাওয়ায় এক ধরনের ঝিমধ্বনি। জ্যাসপার তখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আর প্রাসাদে ফিওনা তখন জ্যাফিয়নের সাথে ঘুমাচ্ছে। হঠাৎ করে পাহাড়ের আকাশে বিদ্যুৎ খেলে যায়, আর ঠিক তখনই জ্যাসপারের শরীরের ভেতর থেকে আগুনের মতো জ্যোতি ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। সে হাঁপাতে থাকে, চোখ উজ্জ্বল হয়ে ওঠে আগুনের মতো। তার হারিয়ে যাওয়া সেই ভয়ানক রাজকীয় ক্ষমতা ফায়ার করে ফিরে এসেছে। হাওয়ায় আগুনের সুর বেরিয়ে আসে তার শরীর থেকে। সে বুঝতে পারে, আমি যুদ্ধ জয় করেছি, তাই আমি ফিরে পেয়েছি নিজের ক্ষমতা। এদিকে অন্য পাশে ফিওনা হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে বসে। কিছু একটা তার শরীরের মধ্যে বদলে যাচ্ছে। সে চেয়ারে বসে এক গ্লাস পানি হাতে নেয়, কিন্তু আয়নায় তাকাতেই দেখল তার চোখে এক ধরনের রূপালি ঝিলিক ফিরছে। তার চুলের প্রান্ত সোনালি নয়, বরং হালকা রূপালি। তার দেহের তাপমাত্রা বদলে গেছে। সে ধীরে ধীরে অনুভব করে, আমি আবার অর্ধমানবী হয়ে যাচ্ছি। তার শরীরে ফিরে এসেছে সেই পুরানো গ্লো। ফিওনা জানে এটা ভালোবাসার মূল্য। এই সেই চূড়ান্ত ভারসাম্য। জ্যাসপার ফিরে পায় তার আগুন, আর ফিওনা ফিরে পায় তার ভাগ্যবান অর্ধমানবের পরিচয়। আজ ভেনাসের আকাশটা একটু বেশিই শান্ত, যেন নিজেই প্রস্তুতি নিচ্ছিল একটা হাসিমাখা দিনের। রাজপ্রাসাদের ভেতরে হালকা ব্যস্ততা, তবে তা কোনো যুদ্ধ বা উৎসবের নয়, বরং এক ছোট্ট পরিবারের শান্ত আনন্দ ভ্রমণের। জ্যাসপার সকাল থেকে ফিওনাকে বলেছে, চলো আজ তোমার জন্য বানানো সেই গেম জোনটায় ঘুরে আসি। আমাদের ছোট্ট প্রিন্সের জন্য ওখানে সারপ্রাইজ আছে। ফিওনা হেসে মাথা নেড়ে বলেছিল, আমাদের বেবিটা তো এখন অনেক কিউট, হাসে খেলে। আজ ওর প্রথম আউটিং ভেনাসের মাটিতে। 5 মাস বয়স, তবুও তার চোখে দুনিয়ার বিস্ময়। ফিওনা নিজের হাতে ওকে সাজিয়ে দিয়েছে। সাদা রঙের কোমল জামা পরিয়ে ট্রলিতে বসে বেবি কখনো হাত নাড়ে, কখনো গুনগুন করে হাসে। সাথে ছিল এথিরিয়ান, যার চোখে আজও ক্লান্তির ছাপ, কিন্তু মুখে শান্তি। সিলভাও ছিল তার সাথে। থারিনিয়াস সবসময়ের মতো এক চোখে ভুরু কুঁচকে, আর আলবিরা, যার সোনালি চুল আজ রোদের মতো ঝলমল করছিল। তাদের সবার গন্তব্য এলরা রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত গেম জোন, একটা আধুনিক অথচ রাজকীয় বিশাল হলরুম, যেখানে জ্যাসপার একদিন বলেছিল, এটা শুধু খেলানোর জায়গা না, এটা হচ্ছে ভবিষ্যতের স্মৃতি তৈরির কারখানা। এই গেম জোনের এক পাশে ছিল শিশুর জন্য বানানো স্মাইলিং প্ল্যানেট, মুলায়েম খেলনা, রঙিন বল, ভেনাসে থাকা ছোট্ট ড্রাগনের মতো পুতুল। আরেক পাশে বড়দের জন্য ছিল রিয়েলিটি সিমুলেশন গেম, যেখানে যুদ্ধ নয়, বরং সাহস, বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে চ্যালেঞ্জ জেতা যায়। লিওঝান আর অ্যাকোয়ারা অবশ্য আজ নেই, তারা পৃথিবীতে ফিরে গেছে সেই বহু আগে। লিওঝান সব গবেষণা শেষ করে অ্যাকোয়ারা পৃথিবীতে সব সময় সারভাইভ করার জন্য বিশেষ কেমিক্যাল তৈরি করেছে। আর ফিওনা, সে কখনো বেবির মুখ দেখে, কখনো জ্যাসপারকে। এখন সে শুধু আর ফিওনা নয়, সে একজন মা, একজন রানী, আর একজন বিজয়িনী। এক ঝলক ধূপের আলো জানালার কাছে ভেসে আসে। বেবির খিলখিল হাসির সাথে গেম জোনের দেওয়ালে ছড়িয়ে পড়ে সেই আলো, যেখানে কোনো রাজনীতি নেই, নেই যুদ্ধের গন্ধ, শুধু আছে ভালোবাসা, এক নতুন ভেনাসের প্রতিচ্ছবি। গেম জোনে ঢুকতেই চারিদিক উজ্জ্বল রঙের আলোয় ঝলমল করে উঠল। মেঝে থেকে ছাদ পর্যন্ত ডিজিটাল স্ক্রিন, দোলনা, নরম প্যাড আর জ্যোতির ছায়ায় তৈরি এক দুনিয়া, যেখানে কোনো যুদ্ধ নেই, শুধু আনন্দ আছে। প্রথমে তারা গেল বেবির রেলিং পডে। এটা ছিল একরকম গোলাকৃতির ডিভাইস, যেখানে ট্রলির মতো বসিয়ে শিশুকে আলতো দুলানো যায় রঙিন ও হালকা সঙ্গীতের সাথে। বেবি আনন্দে হাততালি দিতে লাগলো। ফিওনা হেসে বলল, আমাদের ছোট্ট প্রিন্স তো আজই রাজ্য জয় করে ফেলল। তারপর তারা গেল রঙিন বলয়ের জগৎ। সেখানে ছোট ছোট বেলুন আর বল ঘুরে বেড়াচ্ছে। জ্যাসপার নিচু হয়ে বেবুর সামনে বল এনে দেয়। বেবি এক একটা বল ধরার চেষ্টা করে, আবার হাত ছুঁড়ে ফেলে। ফিওনা এক পাশে বসে ওর প্রতিক্রিয়া দেখে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতে থাকে। শেষে তারা যায় এক বিশেষ মজার ঘরে। এটা একটা ভার্চুয়াল ফ্লাইট সিমুলেশন।
যেখানে ড্রাগনরা উড়ে যেতে পারে ভার্চুয়াল ভেনাসের মতো। সিলভা প্রথমে এক লাফে শূন্যে ভেসে যায়। এথিরিয়ান একটু হেসে বলে, তোমার সাহস দেখে আমার হিংসে হচ্ছে। সিলভা উত্তর দেয়, তুমি যুদ্ধ জিতেছ, আজ আমাকে জিততে দাও। এদের মুহূর্তটা ছিল নীরব, সম্মোহনীয়। দুজন পাশাপাশি উড়ছিল, কিন্তু মনে হচ্ছিল একে অপরের নিঃশ্বাসে হারিয়ে গিয়েছে। থারিনিয়াস সে একাই ড্রাগন ব্রেইন চ্যালেঞ্জে। এটা একটা মস্তিষ্ক ভিত্তিক গেম যেখানে স্ট্র্যাটেজি, স্মৃতি ও বুদ্ধিমত্তার পরীক্ষা করা হয়। প্রথমে কেউ ওকে পাত্তা না দিলেও স্কোর উঠতে থাকলে সবাই থমকে গেল। ফ্ল্যাশিং স্ক্রিনে লেখা উঠল, হাইয়েস্ট স্কোর জেনারেল থারিনিয়াস 100/100। তখন সে কেবল ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বলল, আজ মস্তিষ্ক জিতল, বেশি নয়। আলবিরা চলে যায় ফ্যান্টাসি আর্ট ডোমে। ওখানে হাওয়াই ভাষা ডিজিটাল তুলিতে আঁকা যায় বিশাল ক্যানভাসে। সে আঁকলো এক সাদা ড্রাগন, একটা ছেলে শিশু আর একটা শান্ত গ্রহ। তার পাশে এক শিশু এসে বলল, তোমার ছবিটা খুব সুন্দর। আলবিরা মৃদু হেসে বলল, এই ছবিটা এলড্রা রাজ্যের আরেকটা ভবিষ্যৎ। ফিওনা আর জ্যাসপার বেবিকে কোলে নিয়ে বেঞ্চে বসলো। চারপাশে আলো, সঙ্গীত আর হালকা কোলাহল। ফিওনা বলল, এই মুহূর্তটা মনে থাকবে চিরকাল। জ্যাসপার জবাব দিল, কারণ এই মুহূর্তে আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়েছে। আকাশে সূর্য একটু হেলে পড়েছে, বেবি একটু ঝিমোচ্ছে, সবার মুখে প্রশান্তি, চোখে হাসি। এলড্রা রাজ্যে আজ কোনো রক্তপাত নেই, নেই শত্রুর ভয়, আছে শুধু খেলা, ভালোবাসা আর এক নবজীবনের স্পর্শ। শেষে একটা ছোট্ট রাউন্ড ছিল, ফ্যামিলি গ্লো মোমেন্ট, যেখানে বাচ্চা কোলে নিয়ে বাবা মা একসাথে হালকা নাচ করে। পাশে হালকা রঙের বুদবুদ আর ঘরের ভেতরে ছড়ানো তারা। ফিওনা বেবিকে ধরে, জ্যাসপার ফিওনার কোমর জড়িয়ে ধরে। বেবি হাসে, হাত বাড়িয়ে দেয় জ্যাসপারের নাকে। ফিওনা হেসে বলে, দেখো, বাবার উপর হামলা শুরু করে দিয়েছে। জ্যাসপার শান্ত গলায় ফিসফিস করে, তুমি আর আমাদের বেবি আমার পুরো গ্রহ। রাত নেমেছে নরম মায়ায়। ভেনাসের রাস্তায় ঝুলে থাকা ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা জ্বলে উঠছে, ঠিক যেন তারা জানে এই রাতটা একটু বেশি স্পেশাল। জ্যাসপার এগিয়ে চলছে ধীরে। এক হাতে ধরে আছে বেবির ট্রলি আর অন্য হাতে ফিওনার পছন্দ করে কেনা সেই খেলনাগুলোর ব্যাগ। ফিওনা হাঁটছে তার পেছনে পেছনে। আজ সারা বিকেল গেম জোনে আনন্দে কেটেছে, কিন্তু এখন ক্লান্তি এসে চেপে বসেছে গায়ে। এই ট্রলিটা দেখে মনে হচ্ছে আরেকজন বসতে পারবে, বসলে মজাই লাগবে। হঠাৎ বলে ওঠে ফিওনা, নিজের কণ্ঠে যেন খেলে যায় শিশু সুলভ দুষ্টুমি। জ্যাসপার পেছনে তাকিয়ে হালকা হেসে বলে, কারণ এটাতে আমার রাজ্যের সব থেকে দামি সম্পদ বসে আছে, তাই বোধ হয়। ঠিক তখনই ফিওনা দুষ্টু হেসে হুট করে বসে পড়ে সেই ট্রলির ভেতরে, আর কোলে তুলে নয় ছোট্ট জ্যাফিয়নকে, যার হাত দুটো ফিওনার গলায় পেঁচানো। ফায়ারমনস্টার, তোমার রানী আর ছোট্ট প্রিন্সকে এবার নিয়ে চলো রাজপ্রাসাদে। জ্যাসপার থমকে দাঁড়ায়। ফিওনা আর জ্যাফিয়নের দিকে তাকিয়ে চোখের মধ্যে এক ধরনের শান্ত প্রশান্তি খেলে যায়। তোমরা দুজনেই আমার রাজ্যের সবচেয়ে এক্সপেন্সিভ প্যাসেঞ্জার। সে ঠেলতে শুরু করলো ট্রলি, ধীরে ধীরে যত্নে। আলোর ছায়া ফাঁক গলিয়ে ফিওনার চুল উড়ছে হাওয়ায়। সে নিচু হয়ে জ্যাফিয়নের কপালে একটা চুমু দেয় আর বলে, আমাদের লিটল প্রিন্স আজ অনেক হাসলো। জ্যাসপার একটু ঝোঁকে ট্রলির পাশে এসে বলে, আর আমার রানী তো আজ রাজ্য জয় করলো শিশু সুলভ আচরণে। ফিওনা মুচকি হেসে বলে, জীবনটা কখনো কখনো এমন ছোট ছোট পাগলামিতে ভরে ওঠে। জ্যাসপার চেয়ে থাকে তার দিকে, তারপর সেই স্বরের নরমতায় বলে, আর আমি ভালোবাসি সেই পাগলামিগুলো যেগুলো কেবল তুমিই করতে পারো ফিওনা। এদিকে পৃথিবীতে লিউছান হাসপাতাল থেকে ফিরেই ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিল। একেবারে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি দিল তার হাতে। সে এক হাতে গ্লাস নিল আর অন্য হাতে একবারের হাত ধরে একটুখানি টান মেরে নিজের হাঁটুর উপর বসিয়ে নিল। পানি পান করে একটুখানি নিঃশ্বাস নিল, তার কোমরটা জড়িয়ে ধরল। লিউছান নরম গলায় বলল, ফিওনার বেবিটা কত কিউট হয়েছে, তাই না? আসার সময় কত ছোট দেখে এসেছিলাম, হয়তো এতদিনে হাসতে শিখে গিয়েছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে উঠল, আসলে আমারও না বাবা হতে ইচ্ছে করছে। একবারা হেসে কাঁধে মাথা রাখলো। হয়ে যাও, কে মানা করেছে? সে চুপচাপ বলল। লিউছান তখন এক ছটকায় উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াও, এখনই দেখাচ্ছি। সে একবারাকে এক হাতে কোলে তুলে নিল। হাসতে হাসতে সে বলল, চলো কক্ষে।
লিওঝান অ্যাকোয়ারাকে কোলে করে রুমের দিকে নিয়ে গেল, ধীরে ধীরে তাকে বিছানায় নামিয়ে রাখলো। তার চোখে এক ধরনের নরম অথচ দাবিদার আগুন, যেটা শুধু অ্যাকোয়ারার জন্যই জ্বলে। সে হাত দিয়ে অ্যাকোয়ারার চুল সরিয়ে মুখের দুপাশে ধরে ফিসফিস করে বলল, তোমার ভেতরে এমন এক শান্তি আছে যা আমি আর কোনো অপারেশন রুমেই খুঁজে পাই না। অ্যাকোয়ারা হেসে ফেলল, কিন্তু তার চোখে ছিল একই রকম আকর্ষণ। সে আস্তে আস্তে লিওঝানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। তাহলে এসো মিস্টার ডক্টর, এবার আমাকে ভেতর থেকে পুরোপুরি পড়ে ফেলো। তার কণ্ঠে ছিল স্নিগ্ধ কিন্তু তীব্র কামনায় ঘেরা। লিওঝান আর এক মুহূর্তে সময় নষ্ট করলো না। সে তার ঠোঁট রেখে দিল অ্যাকোয়ারার কপালে, গালে, তারপর ধীরে ধীরে ঠোঁটে একটা লম্বা গভীর চুমুতে দুজন একে অপরের শ্বাসের ছন্দে হারিয়ে গেল। তার হাত চলে গেল অ্যাকোয়ারার পিঠে, আরেকটা হাত কোমরে। বিছানার চারপাশে আবছা আলো, শুধু তাদের নিঃশ্বাস ও হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। ভেনাসের আকাশের নক্ষত্ররা আজ যেন একটু বেশি উজ্জ্বল। মার্বেল পাথরের ছাদের ওপরে খোলা জানালা দিয়ে সোনালি আলো কক্ষ জুড়ে ছড়িয়ে পড়ছে। সিলভা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, এই নিয়ে 20তম পোশাক তার গায়ে। এথিরিয়ান চুপচাপ দাঁড়িয়ে দেখছিল তাকে, চোখে এক ধরনের প্রশংসা আর আগুন। এই শেষ ড্রেসটা ছিল একটু বোল্ড, আকাশী নীল আর রূপালী পালকের মিশেল। সিলভার নগ্ন পিঠটাকে স্পষ্ট করে রেখেছে, তার গলায় জ্বলছিল এক ফোঁটা এলড্রা রত্ন। ধীরে ধীরে এথিরিয়ান তার পেছনে এসে দাঁড়ায়, কোনো শব্দ ছাড়াই, শুধু নিঃশ্বাসের গরমে সিলভার ঘাড় শিউরে উঠল। তারপর সে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরল সিলভাকে। গলার ঠিক নিচে ঠোঁট ছুঁই ছুঁই দিয়ে ফিসফিস করে বলল, হাউ ডু ইউ স্টিল ম্যানেজ টু লুক লাইক স্টারলাইট আই ক্যান নেভার টাচ। সিলভা হেসে উঠল ধীরে, দেন টাচ মি নাও বিফোর আই ডেসপারেট উইথ দ্য ডাউন। এথিরিয়ানের হাত এবার উঠে গেল তার বুকের কাছাকাছি, নম্র কিন্তু আত্মবিশ্বাসী। তার ঠোঁট ঘাড় বেয়ে কাঁধে নেমে আসছে, আরেকটা হাত ধীরে ধীরে পোশাকের ফিতা খোলার দিকে এগিয়ে যাচ্ছে। ইউ হ্যাভ ট্রাই অন 20 ড্রেস মাই স্টারলাইট, বাট নাও আই ওয়ান্ট ইউ ইন নো ওয়ান। বলেই এথিরিয়ান তার মুখ সিলভার গালের পাশে এনে দাঁড়িয়ে রইল, নিঃশ্বাসে কেঁপে উঠল। সিলভার চোখ বন্ধ করল। দেন ক্লেইম মি লাইক অনলি এ ড্রাগন ক্যান। এক মুহূর্ত পর ঘরের ঝুল পর্দা বাতাসে নড়ে উঠল, নক্ষত্রের আলো তাদের গায়ে পড়ল, আর তারা হারিয়ে গেল এক মহাজাগতিক মিলনে, যেখানে নক্ষত্র, নিঃশ্বাস আর কামনা সব একাকার হয়ে যায়। সময়ের গতিধারায় 5টি বছর কেটে গিয়েছে। ভেনাসের এলড্রা রাজ্যের প্রাসাদে জ্যাফিয়ন বড় হয়ে উঠছে তার রাজকীয় মা বাবা ফিওনা আর জ্যাসপারের ছায়ায়। তার বয়স এখন 5, তীক্ষ্ণ চোখ, সাহসী মেজাজ আর একচিলতে দুষ্টু হাসি। একাই এখন কালো ড্রাগন রূপে ভেসে বেড়াতে পারে সে। মেঘ ভেদ করে যখন ভেনাসের আকাশে নামে, সবার নজর আটকে যায় তার তীব্র ডানার ছায়ায়। আজ তারা সবাই পৃথিবীতে এসেছে একটি বিশেষ দিনে। অ্যাকোয়ারা আর লিওঝানের কন্যা লিও ইয়ানের আজ 3 বছরে পা রাখল। ছোট্ট লাজুক মিষ্টি চেহারার এই মেয়েটি এখন সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। ঘর জুড়ে সাজানো হয়েছে গোলাপি বেলুন, রঙিন লাইট আর মেঝেতে ছড়ানো খেলনা। পাশেই থারিনিয়াস আর আলবিরা এসে পৌঁছায়। তাদের 2 বছরের ছেলে, নাম আলরিয়াস, একটা কাঠের ঘোড়ায় চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে, কাঁধে ছোট্ট লাল পাখার ব্যাগ, যেন খেলনার সৈনিক। আর এসেছে সিলভা আর এথিরিয়ান, তবে এবার তারা এক নতুন আনন্দের অপেক্ষায়। সিলভা এখন 1 মাসের গর্ভবতী, তার মুখে ক্লান্তির ছাপ, তবে চোখে মুগ্ধ প্রশান্তি। এথিরিয়ানের এক হাতে তার কোমর ঘিরে আছে, যেন পৃথিবীর সব নিরাপত্তা সেখানেই গাঁথা। এক মুহূর্তে সবাই মিলিত। লিওঝান আর অ্যাকোয়ারা কেক কাটছেন তাদের মেয়ের হাত ধরে। থারিনিয়াস ছেলেকে নিয়ে খেলনা ঘরে ব্যস্ত, তাদের ছেলেকে ছোট্ট পিয়ানো বাজাতে শেখাচ্ছে। সিলভা হালকা হেসে জানালো, আমার বেবির নাম আমি আগে থেকেই ঠিক করেছি, ওর নাম হবে সিয়ন। এথিরিয়ান সেদিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানো আমাদের ভবিষ্যতের রাজপুত্র হবে নাকি রাজকন্যা? সিলভা মুচকি হাসি নিয়ে বলল, কারণ আমার স্বপ্নে সে এসেছে এলড্রা রাজ্যের আলো নিয়ে। জ্যাফিয়ন, লিও ইয়ান আর আলরিয়াসকে নিয়ে ড্রাগন রূপে ঘরের ছাদে ছোট্ট ছোট্ট চক্র কাটতে লাগলো।
ছোট্টরা হেসে উঠল, বড়রা করতালি দিল। পৃথিবীর সেই বড় ঝান ম্যানশনের সোফার কক্ষে সবার হাসি, গল্প, শিশুর খেলা আর কেকের সুগন্ধ মিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। ছোট্ট লিওয়ান তার গোলাপি ফ্রকে কেক কাটছে আর পাশে সবাই করতালি দিচ্ছে। কিন্তু এই চঞ্চল পরিবেশে হঠাৎই একদিকে টান পড়ে যাচ্ছে কেকের স্তরগুলো, কারণ কেক খাওয়ার প্রতিযোগিতা যেন শুরু করে দিয়েছে আমাদের ছোট্ট ড্রাগন প্রিন্স জ্যাফিয়ন। সে এক টুকরো, তারপর আরেক টুকরো, তারপর লুকিয়ে আরেকটা। জ্যাসপার একটু দূর থেকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, জ্যাফিয়ন, আর না, এই 4 নম্বর টুকরো। অতিরিক্ত কেক খেলে অসুস্থ হয়ে পড়বে তুমি। ছোট্ট জ্যাফিয়ন একটু বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ লিওছান পাশে এসে আরেক টুকরা কেক এগিয়ে দিয়ে বললেন, আরও খাও লিটল প্রিন্স, বার্থডে পার্টিতে কেক না হলে চলে। এথিরিয়ান পাশে দাঁড়িয়ে হেসে উঠে বললেন, চাচ্চু বলেছি, খাও, যত খুশি খাও। জ্যাফিয়ন যেন উৎসাহ পায়, গর্বে বুক ফুলিয়ে জ্যাসপারের সামনে গিয়ে দাঁড়ালো। পাপা, ইউ আর সাচ এ স্ট্রিক্ট ফাদার। জ্যাসপার একটু অবাক, তারপর চুপ, তারপর ধীরে ধীরে বলল, কি বললে তুমি? পাপা স্ট্রিক্ট? পাপা তোমার হেলথের কথা চিন্তা করে এত কেক খেতে বারণ করলাম। জ্যাফিয়ন গো গো করে মুখ ফুলিয়ে বলল, জান আঙ্কেল আর রিয়ান চাচ্চু খুব ভালো, আমাকে কোনো কিছুতেই মানা করে না, আর পাপা ড্রাগনদের অতিরিক্ত খাবারে অসুখ হয় না। জ্যাসপার একদম চমকে গেল, মাথাটা একটু ঘোরালো, চোখ সরু করে বললেন, তোমাকে এসব কে শিখিয়েছে? জ্যাফিয়ন কেকে একটা কামড় দিয়ে হেসে বলল, কেন? লিওঝান আঙ্কেলই তো বলেছে, হি ইজ এ গুড ডক্টর, হি নো এভরিথিং অ্যান্ড হি লুকস সো কাইন্ড পারসন। জ্যাসপার এবার চোখের ভিতরে আগুন মিশিয়ে মনে মনে বলল, উফ, এই পাতি সেনাপতিটা আমার ছেলেকেও নিজের দলে টেনে নিচ্ছে। জ্যাফিয়ন তখনও কেকের শেষ টুকরোটা হাতে ধরে দাঁড়িয়ে, মুখে একটু গোমরা অভিমানী ভাব। জ্যাসপার হালকা গলায় বলল, তার মানে তুমি পাপাকে ভালোবাসো না? এই প্রশ্নে জ্যাফিয়নের চোখ গোল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে জ্যাসপারের গালে একটা ছোট্ট ভালোবাসার চুমু দিল, তারপর কোমল গলায় বলল, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং পাপা, বাট তুমি তো মামাকে আমার থেকেও বেশি ভালোবাসো। জ্যাসপারের চোখে একটু বিস্ময় আর একটু মায়া। সে জ্যাফিয়নকে ধীরে কোলে তুলে নিল, চোখে চোখ রেখে বলল, তোমার এমন মনে হলো কেন পাপা? জ্যাফিয়ন ছোট্ট গলায় ফিসফিস করে বলল, মাম্মা যা চায় তুমি সঙ্গে সঙ্গে এনে দাও, তাকে কখনো না বলো না, কিন্তু আমায় কত কিছুতেই বাধা দাও। জ্যাসপার হেসে কপালে একটা চুমু দিয়ে বলল, আরে হামিংবার্ডের ছানা, মাম্মি তো বড়রা নিজেদের ভালো মন্দ বোঝে, তাই ওকে স্বাধীনভাবে সবকিছু করতে দেই। তুমি তো এখনো ছোট্ট চাঁদমুখো ড্রাগন, তোমাকে এখন বুঝে বেছে চলতে হবে। আর একটা কথা মনে রেখো, মাম্মির সঙ্গে কখনো নিজেকে তুলনা করো না, কারণ তোমার মাম্মি হচ্ছে আমার হামিংবার্ড, আমার জীবনের প্রথম ভালোবাসা। আর সে যদি আমার প্রথম ভালোবাসা না হতো, তাহলে তুমি আমার জীবন আলো করা এই ছেলেটা এই মহাবিশ্বের আলো দেখতে পারতে না। বুঝেছো পাপা? জ্যাফিয়ন একটু চুপ করে থাকে, বড় বড় চোখে বাবার মুখের দিকে তাকালো, তারপর ছোট্ট গলায় বলল, আই আন্ডারস্ট্যান্ড পাপা। তারপর সে বাবার গলায় হাত জড়িয়ে বলল, তুমি আর মাম্মি দুজনকে আমি দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি। জ্যাসপারের মুখে তখন এক অদ্ভুত প্রশান্তির ছায়া, বুকের ভেতরে ভালোবাসার ঢেউ গর্জন করে উঠল, কিন্তু বাইরে থেকে সে শুধু ফিসফিস করে বলল, আমার গর্ব তুমি ছোট্ট ড্রাগন, আমার হৃদয়ের খণ্ড। সবাই আজ পৃথিবীর মাটিতে চেন সিংয়ের গ্র্যান্ড ভিলায় উঠেছে। সবুজ ঘেরা সেই বিশাল বাড়িটির চারিদিকে ফুলের গন্ধ, আর ভেতরে রাজকীয় সাজসজ্জা, বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা স্পেস, বড়দের চায়ের আড্ডা, আর সন্ধ্যার হাওয়ার জন্য বারান্দা। জ্যাফিয়ন তো প্রথমে দৌড়ে গিয়েছে বাগানে, সঙ্গে লিওয়ান আর আলরিয়াস আর সিলভা আর এথেরিয়ানের ছায়ার বসে গরম জলে পা ডুবিয়ে রাখছে, রিল্যাক্স করছে। আলবিরা অ্যাকোয়ারাকে নিয়ে কিচেনে ঘুরে বেড়াচ্ছে নতুন কিছু কুকিং এক্সপেরিমেন্ট করতে। এমন সময় হঠাৎ ফিওনার হাতে এক মগ কফি দিয়ে পেছন থেকে জ্যাসপার বলল, ফিওনা, পৃথিবীতে এসেছি, আবার কবে আসবো জানি না, আমি চাই আমাদের লাভ স্টোরিটা আবার রিবাউন্ড করি। ফিওনা অবাক, চুলের পাশে একটু বাতাস লেগে যেন তার মুখে পড়ছিল। তখন চোখের পাতার অচিরেই বিস্ময় ফুটে গেল। সে ধীরে ধীরে জ্যাসপার দিকে তাকিয়ে বলল, রিবাউন্ড মানে? আমাদের তো সবই চলছে সুন্দর মতো। জ্যাসপার হালকা হাসলো, তারপর এক পা এগিয়ে আসে, তার হাতে থাকা সেই কফির মগটা নিয়ে টেবিলে রাখলো, দুটো হাতে ফিওনার কোমরের পাশে জড়িয়ে ধরল।
না, আমি চাই সব আবার হোক, ঠিক যেভাবে আমরা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা শুরু করে মাউন্টেন গ্লাস হাউস, প্রথম কান্না, আমার গর্জন, তোমার রংতুলি, আমার আগুনের শ্বাস, সব কিছু আবার একদম শুরু থেকে। যেন এটা আমাদের দ্বিতীয় জন্ম, একটা রিমেক, একটা রিবাউন্ড, একটা নতুন অধ্যায়। আর তুমি থাকবে আমার সঙ্গে, আবার ঠিক নতুন প্রেমিকার মতো। ফিওনা এক মুহূর্ত চুপ থাকে, তার ঠোঁটে আস্তে আস্তে একটা মিষ্টি হাসি খেলে যায়। সে জ্যাসপারের বুকে মাথা রেখে বলে, তুমি না এখনো প্রেমে নতুন পাগলামি করছো? আচ্ছা বলো, তাহলে আমাদের প্রথম দেখাটা কবে শুরু করব? জ্যাসপার কানে ফিসফিস করে বলল, আজ রাত থেকেই। তুমি ঠিক যেমন ছিলে সেদিন রাতে, সাদা ড্রেস পরে বারান্দায়, কফির মগ হাতে, আর আমি ছিলাম নিচে ল্যাম্পপোস্টের নিচে। রাত নেমেছে, মেঘলা ঘুমে চাঁদকে যেন আড়াল করে রেখেছে হালকা মেঘের চাদর। চারপাশে নিস্তব্ধতা। ফিওনা আজ দাঁড়িয়ে আছে সেই পুরনো শৈশবের বারান্দায়, যেখান থেকে একদিন সে অনেক দূরে তাকিয়ে ভেবেছিল ভবিষ্যৎটা কেমন হবে। তার হাতে এক কফির মগ। আজ রাতে জ্যাসপার আসবে, একেবারে আগের মতো করে। হঠাৎ ফিওনার চোখ চলে যায় রাস্তার ল্যাম্পপোস্টের নিচে। হালকা আলোয় কেউ একজন দাঁড়িয়ে আছে, কালো হুডি, চোখে সানগ্লাস, মুখে মাস্ক। ফিওনার চোখ বড় বড় হয়ে আসে। এক মুহূর্তে ফিরে যায় সেই দিনের স্মৃতিতে, যেই রাতে এক অচেনা আগন্তুক দাঁড়িয়েছিল এই একই জায়গায়, যার উদ্দেশ্য ছিল ভয়ানক, বন্দি করা, না ভালোবাসা নয়, একটা ফাঁদ। তবে আজও ফিওনার চোখ সরিয়ে নেয়, হালকা ভয়ের ভান করে কক্ষে ফিরে যায়। জ্যাসপার অনেক নিচ থেকে তাকিয়ে থাকে ফিওনার চলে যাওয়া বারান্দার দিকে। তার হৃদয়টা কেমন যেন ধকধক করে উঠল। নিজের সাথেই বলল, সেদিন তার জন্য কোনো প্রেম ছিল না আমার হৃদয়ে, ছিল এক পরিকল্পনা। আর আজ এই মেয়েটার মাঝে আমার সব কিছু, আমার প্রাণ, আমার আত্মা, আমার ছায়া। এই মেয়েটাকে ছাড়া আমি কিছুই না। হাওয়ায় আস্তে আস্তে কাঁপে সেই হুডির কোনা। চোখের পেছনে লুকানো ভালোবাসা যেন ছাপ ফেলে দেয় রাতের আকাশে। সকালের আলো এসে পড়েছে বারান্দার জানালায়। ফিওনা ঘুম থেকে উঠে দেখে টেবিলের ওপর ভাঁজ করা কাগজ, তাতে স্পষ্ট হ্যান্ডরাইটিং, আজকের বারে দ্বিতীয় দেখা, সময় মতো চলে এসো জ্যাসপার। ফিওনা মনে করেই হেসে ফেলে সেই দ্বিতীয় দিনের কথা, দ্বিতীয় ধোঁকা, আর তারপর সবকিছু গাঢ় ভালোবাসা স্মিত হেসে প্রস্তুত হয়। অবশেষে ফিওনা চলে আসে সেই বারে। জ্যাসপার ঠিক আগের মতোই প্রস্তুত, কালো হুডি, চোখে সানগ্লাস। তবে এবার তার চোখে প্রেম, গর্ব আর মুগ্ধতা। ফিওনা যখন পৌঁছায়, জ্যাসপার সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে আসে ফিওনাকে নিজের গাড়িতে তুলল। তারপর চলন্ত গাড়ির মাঝেই সে তার চোখের সানগ্লাস খুলে ফেলে। আর তখনই ফিওনার সামনে হাজির হয় জ্যাসপারের সেই অরণ্যের মতো সবুজ চোখ জোড়া। ফিওনা স্তব্ধ, কোনো কথা নেই তার ঠোঁটে, শুধু মুগ্ধ চাহনিতে তাকিয়ে থাকে। পরের দিন একইভাবে বেহাইলেকে পৌঁছে যায় ফিওনা। সেখানে আবার দেখা, জল নীল, বাতাস মিষ্টি। এবার জ্যাসপার তার মুখের মাস্ক খোলে, পুরো চেহারা দেখায়। সে যেন বলে, এই আমি যাকে ভালোবেসে তুমি হৃদয় দিয়েছিলে, এবার সবটা নিখুঁত করে নিতে এসেছি। আরও একদিন পরে ফিওনার বিশ্ববিদ্যালয়ের সামনে, চেনা সেই কফি শপ। জ্যাসপার বসে আছে ঠিক আগের টেবিলে, সুমাত্রা ডার্ক রোস্ট কফি অর্ডার করে চলে এসেছে। ফিওনা এসে বসে, তাদের চোখে চোখ পড়ে, স্মৃতির সেতু গড়ে ওঠে। তারপর সন্ধ্যায় দুজনে মিলে চলে যায় চেনসিংয়ের ল্যাবে। সেখানে পৌঁছে জ্যাসপার ধীরে ধীরে তার ড্রাগন রূপ ধরে। তবে এবার ফিওনা ভয় পায় না, সে এগিয়ে আসে, ড্রাগনের চোখে তাকায়। তুমি এখন আর ভয়ঙ্কর নয়, তুমি আমার ভালোবাসা। জ্যাসপার এবার আর দেরি করে না, সে ফিওনাকে কোলে তুলে নেয়, গাড়িতে বসিয়ে পাহাড়ের পাদদেশে নিয়ে আসে। তারপর ড্রাগন রূপে জ্যাসপার পিঠে তুলে নেয় ফিওনাকে। জ্যোৎস্নার আলোয় পাহাড় বেয়ে উঠে আসে সেই মাউন্টেন গ্লাস হাউসে, যেখানে একসময় ফিওনা বন্দী ছিল, আর এখন ভালোবাসা, বিশ্বাস আর বন্ধন। দরজার সামনে এসে জ্যাসপার বলে, এইবার নতুনভাবে শুরু করি। এইবার তুমি আমার আর বন্দিনী নও, তুমি আমার হৃদয়ের রানী। রাত গভীর, পুষ্পরাজ্য পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নময় বাড়ি, মাউন্টেন গ্লাস হাউস। চাঁদের আলোয় ঝিকিমিকি করছে কাচের দেওয়াল, আর তার ছাদে দাঁড়িয়ে আছে ফিওনা আর জ্যাসপার। দুজনেই নীরব, শুধু বাতাসের মৃদু হাওয়া আর হৃদয়ের শব্দ। হঠাৎ ফিওনা এক ধাপ পেছনে সরে দাঁড়ায়, এরপরই সে ছাদের কিনারা থেকে লাফ দেয় নিচে। ফিওনা!
জ্যাসপার চিৎকার করে ওঠে। 1 সেকেন্ড দেরি না করে সেও লাফ দেয়। পতনের মাঝপথে সে ফিওনার কোমর জড়িয়ে ধরে, আর সেই মুহূর্তে তার শরীর থেকে জেগে ওঠে ড্রাগন রূপ। আকাশে বিশাল পাখা মেলে ধরে সে। রাতের আকাশে তারা উড়ে চলে পুষ্পরাজ্য পাহাড়ের চারপাশে চক্কর দেয়। 1 বার 2 বার, বারবার তাদের চুল উড়ছে হাওয়ায়। ফিওনার চোখে খুশির অশ্রু। অবশেষে আবার ফিরে আসে মাউন্টেন গ্লাস হাউসের ছাদে। ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরে আসে জ্যাসপার। ফিওনা তার চোখের দিকে তাকায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে চাঁদের আলোয় ঠোঁটের মাঝে মিলিয়ে দেয় দীর্ঘ এক চুম্বন। অবশেষে তারা পৃথিবীতে বিদায় জানিয়েছে মিস্টার চেন সিং, লিওছান আর অ্যাকুয়ারা সবার কাছ থেকে। পরদিন ভেনাসের সকালে আলো জানালার পর্দা ছুঁয়ে মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা। ফিওনা ধীরে ধীরে চোখ মেলে দেখে জ্যাফিয়ন তার পাশে মিষ্টি মুখে ঘুমিয়ে আছে, কিন্তু জ্যাসপার নেই। প্রিন্স? ফিওনা চারপাশে তাকায়। বালিশ, বাথরুম, বারান্দা, কোথাও নেই। তখনই তার চোখ পড়ে টেবিলের উপর রাখা একটা সাদা বড় কাগজ, একটা বিশাল চিঠি। সাদা খাম খুলতেই ঝরে পড়ে জ্যাসপারের পরিচিত গন্ধ, জ্যাসপারের পারফিউমের ঘ্রাণ আর মৃদু গন্ধের মিশে থাকা এক টুকরো হৃদয়। ফিওনা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। আমার প্রাণের চেয়েও প্রিয় হামিংবার্ড, যখন তুমি এই চিঠিটি পড়ছো, আমি হয়তো মেঘপুঞ্জের উপরে কোনো অলিখিত গগনে কিংবা সময়ের অন্য প্রান্তে এক অন্তর্লুপ্ত সন্ধিক্ষণের সন্ধানে পাড়ি দিয়েছি। না, বিচলিত হইও না, কারণ আমি একেবারে হারিয়ে যাইনি। আমি জানি ভেনাসের প্রতিটি দৃশ্য আজ মায়াবী, কারণ তুমি আছো, জ্যাফিয়ন আছে। আমাদের একে অপরের প্রতি এই দুর্বার আকর্ষণ নীহারিকা ছাড়িয়ে পৌঁছেছে নক্ষত্রলোক পর্যন্ত। আজ আমি তোমাকে বলবো সেই সমস্ত স্বীকারোক্তির কথা যা হয়তো কখনো উচ্চারণ করা হয়নি, যা ছিল আমার মনের গোপনে, তবে আজ আর চেপে রাখা সম্ভব হলো না। আজ আমি আবার শতবর্ষ পুরানো সেই অভ্যাসে তোমাকে এই চিঠি লিখছি। তোমায় প্রথম দেখলাম সেই ছাদ বেষ্টিত বারান্দায়, সন্ধ্যার আবছা আলোয়, যেখানে তুমি স্থির হয়ে দাঁড়িয়েছিলে কফির মগ হাতে। সেই প্রথম দেখায় আমার হৃদয় কেবল বিরক্তি আর তীব্র বিরাগ ছিল, কারণ তুমি ছিলে আমার গোপন মিশনের একমাত্র লক্ষ্য আর একটিমাত্র হাতিয়ার। তোমার প্রতি মায়া দেখানো ছিল আমার কৌশলের অংশ। আমার ভাইকে মুক্ত করা আর ভেনাসের প্রতি কর্তব্য পালনই ছিল আমার একমাত্র সংকল্প। আমি ছিলাম সেই অগ্নি সঞ্চারী ড্রাগন প্রিন্স, যার হৃদয়ে প্রেমের জন্য কোনো পরিসর ছিল না। আমার ভিতরে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের আগুন, যেখানে বিন্দুমাত্র ভালোবাসা ছিল না। তোমার সঙ্গে আমার যত সান্নিধ্য, যত কথা, সব ছিল আমার পূর্ব নির্ধারিত ষড়যন্ত্রের অংশ। তোমাকে অপহরণ করেছি, তারপর মাউন্টেন গ্লাস হাউসে বন্দি করেছি। তোমার উপর মানসিক, এমনকি শারীরিক নিপীড়নও প্রয়োগ করেছি। সেটা কিন্তু ভেনাসের কঠোর নিয়ম লঙ্ঘন করে আমি নিজেই করেছি। মনে হচ্ছিল ওতেই মনে হয় আমার প্রশান্তি আসছে। তবে যেদিন তোমার প্রথম চুম্বন আমার ওষ্ঠ ছুঁয়ে গেল, আমি বুঝে গেলাম আমি আর সেই আগের প্রিন্স নেই। তোমার সেই চুম্বন আমার সমগ্র অস্তিত্ব বদলে দিল। দীর্ঘ 28 বছরের জীবনে প্রথম মনের গহীন অন্তরক্ষে তীব্র অজানা অনুভূতির সঞ্চার হলো। কিভাবে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি, তবে তোমার কোমল স্নিগ্ধ অধরের স্পর্শে আমার হৃদয়ের মৃত ফাংশন একটি মুহূর্তে জীবন্ত হয়ে উঠেছিল। তোমার ভালোবাসা আমাকে এমন এক গভীরতায় ডুবিয়ে দিল, যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। আমি ভুলে গেলাম তুমি মানুষ, আমি ড্রাগন। আমি ভুলে গেলাম তুমি পৃথিবীর আর আমি ভেনাসের। ভুলে গেলাম তোমার ক্ষীণ শারীরিক গঠন আর আমার দানবীয় অস্তিত্ব। আমাদের এক হওয়া কি আদৌ সম্ভব ছিল? না, সম্ভব ছিল না। এই দুই ভিন্ন জগতের প্রাণীরাও এক হতে দিত না। অথচ জানো, তোমার ভালোবাসা না পেলে আমি আজও এক নিষ্ঠুর দানব হয়ে থেকে যেতাম। তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম, আজও পাগলের মতোই ভালোবাসি ফিওনা। এমনটা কিন্তু শুধুমাত্র জ্যাসপার অরিজিনই করেছে, মহাবিশ্বের আর কোনো ড্রাগন কখনো করেনি। সেবার মিশন শেষে যখন তোমাকে পৃথিবীতে রেখে ফিরে গেলাম, তোমার কাঁপা চোখ, প্রশ্নময় দৃষ্টি দেখে আমার বক্ষস্থল ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। সেই দৃশ্য আজও আমাকে পোড়ায়। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ফিরে আসবো তোমার কাছে, কিন্তু এলাম না।
কারণ আমি জানলাম আমার ভালোবাসা তোমার জীবনে এক অভিশাপের মতো, যা তোমার শীতল হৃদয় জ্বালিয়ে ছারখার করে, তোমাকে নিঃশেষ করে দেবে। যেই প্রিন্স ড্রাগনের এক ঝলকে শত শত নারী নিজেকে আগুনে ছুড়ে দিতে প্রস্তুত, যার এক নির্দেশে কাঁপে পুরো ভেনাস, যে একবার আগুন ছুড়লে পৃথিবীর ক্ষুদ্রতম অংশ ছাই হয়ে যেতে পারে, সেই জ্যাসপারের হৃদয়টাও সেদিন রক্তাক্ত হয়েছিল। নিঃশব্দে ছিঁড়ে গিয়েছিলাম মাঝখান থেকে, নিজেকে শত টুকরো করে ছিন্ন ভিন্ন করেও আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম, শুধু এই জন্যই যে তুমি সুরক্ষা থাকো হামিংবার্ড। কিন্তু তারপরেই আমি বুঝলাম তুমি হেরে যাওয়ার মেয়ে নও। ভালোবাসার দাবিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েও তুমি ভেনাসে চলে এলে। এই বিশাল পথ পাড়ি দেওয়া তোমার জন্য যে কত কঠিন ছিল তা ভাবলেও আমার মস্তিষ্কের ক্ষুদ্র ক্ষুদ্র কোষে জট পাকিয়ে যাবে। অথচ দেখো আমি আমি কি করলাম? আমি তোমাকে ফিরিয়ে দিলাম, অস্বীকার করলাম তোমাকে, অস্বীকার করলাম তোমার চোখের জলকে। আমি কি নিষ্ঠুর, তাই না বলো? কিন্তু তুমি তো জানো না, সেদিন তুমি চলে যাওয়ার পর আমি দ্বিতীয়বারের মতো মনের দিক থেকে মৃত্যুবরণ করলাম। মনে হচ্ছিল আমার শরীরের একটা অংশ আলাদা হয়ে গেল। ভেতরে ভেতরে আগুন জ্বলছিল, কিন্তু কেউ তা দেখেনি, না আমিও দেখাইনি। তারপর আবার তোমাকে ফিরে পেলাম। লুনার দ্বীপের একসঙ্গে কাটানো সেই স্বপ্ন ভেজা মুহূর্তগুলো আমাদের ক্লান্ত হৃদয়ে শান্তির সুগন্ধ ছড়িয়ে দিয়েছিল। সেদিন প্রথমবার মনে হয়েছিল এই তো জীবনের সব অপূর্ণতা মিলিয়ে এক পূর্ণতার নাম তোমাকে পেয়েছি। ভেবেছিলাম তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনো ভোর আসবে না, আর কোনো সন্ধ্যা নিঃসঙ্গ কাটবে না। তোমাকে ফিরে পেয়েছি, না আমি তো নিজেকেই ফিরে পেয়েছিলাম। ভেবেছিলাম শত ঝড় এলেও এবার তোমাকে আঁকড়ে ধরব, একবারের জন্য হারাতে দেব না, কখনো হারাতে দেব না। সেদিন আমরা আবারও এক হয়ে গেলাম। আমার ভেতরের ভাঙাচোরা হৃদয়ের ধ্বংসস্তূপের নিচ থেকে যেন ধীরে ধীরে এক নতুন বসন্ত গজিয়ে উঠল। তোমার ছোঁয়ায়, তোমার কণ্ঠের উষ্ণতায় আমার সেই হারিয়ে যাওয়ার হৃদয় একটু একটু করে সুস্থ হতে লাগলো। বলতে পারো গোধূলির আলোয় মলিন কোনো ফুল আবার রং ফিরে পাচ্ছিল। অর্থাৎ তুমি ফিরে এসেছিলে আর আমি আবার বেঁচে উঠেছিলাম। কিন্তু আবারও নিয়তির নিষ্ঠুর বিচারের কাছে হার মানলাম আমি। জানো, ভালোবাসা কখনো কখনো পাথরের মতো ভারী হয়ে ওঠে। তাকে বুকে চেপে ধরে বাঁচা যায় না, আবার ছেড়ে দিলেও শান্তি মেলে না। আর আমি তাই তোমার সেই অমূল্য ভালোবাসাটাকে আমার থেকে দূরে ঠেলে দিলাম। কিন্তু তুমি তো জানো না, সেদিন যখন তোমার স্মৃতির পাতা থেকে নিজেকে মুছে দিচ্ছিলাম, আমার হৃদয় কেঁপে উঠেছিল আঙুল, আত্মা শুকিয়ে গিয়েছিল, তবুও মুছেই দিয়েছিলাম নিজেকে। একটি একটি করে ছিঁড়ে ফেলেছিলাম সেই মুহূর্ত যেগুলোয় তুমি আমাকে আমার বলে ডাকতে। মুছে দিয়েছিলাম আমার অস্তিত্ব, মুছে দিয়েছিলাম তোমার আর আমার সমস্ত গল্প, মুছে ফেলেছিলাম জ্যাসপার অরিজিন নামের সেই অগ্নিময় পরিচয়, যে নিজের সমস্ত রাজ্য সাম্রাজ্য বিসর্জন দিয়ে তোমার চোখের মধ্যে গড়ে তুলেছিল এক অনন্ত রাজত্ব, যে এই জগতের সমস্ত আলো তোমার হাসিতে বন্দি করতে চেয়েছিল। অথচ সব কিছু মুছে দেওয়ার পর তুমি ভুলে গেলে এক ড্রাগন প্রিন্স তোমার ছায়াতে নিজের পাখা মেলেতে শিখেছে। ভুলে গেলে সেই দুষ্টুমিতে ভরা খামখেয়ালি মুহূর্তগুলো, ভুলে গেলে সেই এক টুকরো চাঁদের আলোয় গড়া সুখের রাতগুলো। আর আমিও ভাঙতে ভাঙতে ধুলো হয়ে উড়ে গেলাম তোমার অচেনা ভুবনে। সেদিন তোমাকে বিদায় জানিয়ে হেলিকপ্টারে তুলে দিয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার মুখে কোনো কঠোরতা ছিল না। আমার বুকের ভেতর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তোমাকে পেছনে ফেলে আসা তোমার সেই আহাজারি, তোমার না বোঝা চোখের সেদিন আমার ভেতরের ড্রাগনের সমস্ত শাসন ভেঙে দিয়েছিল। আমার চোখ গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। হ্যাঁ, সেই রক্তবর্ণ অশ্রু, ড্রাগনের অশ্রু, যা ছিল নিষিদ্ধ। সেই ফোঁটা পড়ল লুনার দ্বীপের মাটিতে। শ্রাবণের শেষ রাতে চাঁদের আলোয় সেই অশ্রু ছিল এক ফোঁটা লাল রক্ত, যেটা আমার প্রাণের প্রথম স্বীকারোক্তি ছিল তোমার জন্য। তুমি তখন জানোনি, তুমি চলে গেলে, কিন্তু আমি সেদিন আর কোনোদিন আগের মতো থাকিনি। তোমার ফেলে যাওয়া সুগন্ধ, তোমার অশ্রুসিক্ত চোখের শেষ বিদায় শব্দটা নিয়ে আমি ফিরে এলাম ভাঙা হৃদয় নিয়ে ভেনাসে। আর তখন পৃথিবীতে তোমার বিয়ে ঠিক হলো, এঙ্গেজমেন্টও হলো। আর আমি সেই খবর পেয়ে পাগল হয়ে গেলাম। আমার সেই পাগলামি পুরো ভেনাস দেখলো। আমি তোমার নামে ছুটেছি প্রাসাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
তোমার জন্য ধ্বংস করতে বসেছিলাম পুরো ভেনাস, কিন্তু কেউ এই পাগলামি সহ্য করতে পারল না। তখন ড্রাকোনিস আর ভেনাসের শাসকরা আমাকে বন্দি করে দিল একটা লোহার খাঁচায়, যেখানে ড্রাগনের আগুন নিভে যায় আর আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল। নিয়তির চক্রে তোমাকে আবারও ফিরে পেলাম, তবে এবার ভেনাসে। সেদিন আবার প্রথমবার যখন তোমাকে ফ্লোরাস রাজপ্রাসাদে দেখলাম, আমার হৃদয় যেন থেমে গিয়েছিল। আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম ফিওনা, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তোমাকে আবার দেখতে পাওয়াটাই যেন এক অলৌকিকতা হয়েছিল সেদিন। কিন্তু তোমার চোখে তখন আমার জন্য কোনো স্মৃতি ছিল না, তুমি ভুলে গিয়েছিলে আমি কে। পুনরায় নিয়তি জানিয়ে দিল, তুমি আমার এলিজিয়া, সেই 100 বছর আগের প্রেম, যার জন্য আমি ভালোবাসার চিঠি লিখতাম, তোমার প্রিয় ফুল খুঁজে আনতাম গ্রহের সব থেকে উঁচু পাহাড় থেকে। কিন্তু তুমি কি তো আমাকে মেনে নাওনি, কারণ সেই আগের জন্মে তোমার হৃদয় ছিল জাইরনের জন্য, আর আমি থেরন তোমার জন্য ছিলাম অত্যাচারী, নিষ্ঠুর, অহংকারী খলনায়ক। আমি তখন আরেকবার পাগল হয়ে গেলাম ফিওনা। তোমাকে হারাতে হারাতে আমি নিয়তির শাসন ছিঁড়ে ফেললাম, তোমাকে ছিনিয়ে নিলাম নিয়তির হাত থেকে। আমি বদলে দিলাম ভবিষ্যৎ, আমি তোমাকে আমার করে নিলাম। তোমার হৃদয়ে আবার আমার নিজের নাম লিখলাম। তুমি তখন আমাকে ঘৃণা করতে, আমার স্পর্শে রাগ, আমার কাছে আসতে অনীহা। তবুও আমি অপেক্ষা করলাম, কারণ আমি জানতাম ভালোবাসা একদিন ফিরে আসে, যদি তা সত্যি হয়। আর একদিন সত্যিই তুমি ফিরে এলে, তোমার সমস্ত স্মৃতি ফিরে এলো। তুমি আমার ফিওনা হয়ে গেলে, আর এলিজা হয়ে গেল থেরনের। সেই 100 বছরের ভালোবাসা এখন নতুন আকার পেল। সব বাধা, সব ব্যথা, সব জীবন চক্রের শেষে আমরা এক হয়ে গেলাম। আজ আমি তোমাকে এই চিঠি লিখছি এই বারান্দার টেবিলে বসে, যেখানে তুমি ঘুমিয়ে আছো আমাদের সন্তানকে পাশে নিয়ে। আমি কাঁদছি না ফিওনা, কারণ এই চোখ আজ কান্নার জন্য নয়, এই চোখে তোমাকে দেখার জন্য, প্রতিদিন, প্রতিক্ষণ। শুনে রাখো ফিওনা, 100 জন্মেও যদি বারবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসি, আমি প্রতি জন্মে শুধু তোমার হব আর তোমাকে আমার করে নেব। এই ড্রাগন প্রিন্স তোমার, ফিওনার প্রিন্স ফিওনার হয়ে থাকবে সারা জীবন। তোমার চুমুতে আগুন জ্বালানো হৃদয় নিয়ে, তোমার চোখের মাঝে ভালোবাসা খুঁজতে চিরন্তন তোমার। হামিংবার্ডের ফায়ার মনস্টার। নরম আলোয় ভরে উঠেছে পুরো কক্ষ, জানালার পর্দাগুলো ধীরে ধীরে দুলছে, যেন বাতাসও চুপচাপ শুনছে এক প্রিয়সীর বুকচেরা কান্না। ফিওনা একা বসে আছে বিছানার পাশে, টেবিলের নিচে মেঝেতে, হাতে চেপে ধরা সেই চিঠি, যেটা পড়তে পড়তে তার চোখ দিয়ে অনবরত জল ঝরছে। চোখের পানি চুপচাপ গড়িয়ে পড়ছে কাগজের উপর, কিছু অক্ষর ভিজে ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু চিঠির প্রতিটা শব্দ যেন তার হৃদয়ের প্রতিটা শিরা ছুঁয়ে যাচ্ছে। তোমার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলাম, আমার সেই রক্তবর্ণ অশ্রু পড়ল লুনার দ্বীপের মাটিতে। এই লাইনটা পড়ে তার গলা হঠাৎ বুজে আসে, একটুও আর উচ্চারণ করতে পারে না। ঠিক তখনই টক টক করে দরজা ধীরে ধীরে খুলে গেল। ফিওনা ভেজা চোখে তাকিয়ে দেখে সেই দীর্ঘ প্রিয় ছায়া জ্যাসপার। এক মুহূর্ত নিঃশব্দ। ফিওনা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তার দৃষ্টি কাঁপে, ঠোঁট নড়ে ওঠে, তারপর সে কাঁপা কাঁপা হাতে চিঠিটা বুকে চেপে ধরে ছলছল চোখে উঠে দাঁড়ায়। পরের মুহূর্তে সে ছুটে যায় জ্যাসপারের দিকে। প্রিন্স! জ্যাসপারের বুকের ভেতরে ঝাঁপিয়ে পড়ে সে, 2 হাতে তাকে জড়িয়ে ধরে। তার বুকের ভেতরে চাপা কান্না গর্জে ওঠে। চিঠিটা শক্ত করে ধরে, চোখ তুলে তাকিয়ে ফিসফিস করে বলে, কেন কেন এতটা ভালোবাসলে আমায়? জ্যাসপার কিছু বলে না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে থাকে তাকে। তার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, কারণ ভালোবাসা মহাবিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস। তুমি আমার জীবনে না এলে আমি সেই সুন্দর জিনিসটার সাথে হয়তো কখনোই পরিচিত হতে পারতাম না। এই মহাবিশ্বে মানুষ বলো আর প্রাণী, সবার জীবনে ভালোবাসার স্বাদ একবার হলেও পাওয়াটা জরুরি। চুপচাপ নিঃশব্দে আলো গলায় পড়ে, চোখে পড়ে তাদের 2টি চোখের জল। একটি চোখে লাল অশ্রু, অন্যটায় স্বচ্ছ। তাদের মাঝে তখন আর কোনো দূরত্ব নেই, শুধু একটাই সত্য, ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, অবশেষে শেষ হলো তোমাদের এবং আমার অতি পছন্দের গল্প আজদাহা। এই গল্পটা আসলে ফিকশনাল গল্প অনুযায়ী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর লেখার মধ্যেও ভুল থাকে, আবার পড়তে গেলেও অনেক সময় অনেক ভুল হয়।
আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমি যেহেতু নতুন নতুন ভয়েস রেকর্ড করছি তাই একটু সমস্যা হয়, তবে আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ নতুন গল্প দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম যেই গল্পে সব থেকে বেশি মানুষ ভোট দেবে, যারা সব থেকে বেশি পছন্দ করবে যেই গল্পটা বা উপন্যাসটা, সেইটাই নেক্সট ডে আপলোড করব। তো তোমরা যেটাই সব থেকে বেশি কমেন্ট করেছো, বেশি মানুষ সাপোর্ট করেছো, ইনশাল্লাহ আগামীকাল থেকে সেই গল্প দেব। আর আজ দেখা গল্প তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই আশা করি আজকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।